সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। অনেক দিন পর আবারও তোমাদের সামনে আমি মোহাম্মদ মমতাজুর রহমান। আমি তোমাদেরকে আজকে তোমাদের সাবজেক্টিভ বিষয়ের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় নাম্বার 5, প্রোগ্রাম ডিজাইন ও সি প্রোগ্রামিং। তো এই বিষয়টা এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে অনেক কোশ্চিন হয়, পরীক্ষাতে অনেকের সমস্যা হয় কোশ্চিন বুঝতে। তো আমি পর্যায়ক্রমে সব কিছুই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে যারা দেখছো লাইভে, তারা অবশ্যই জানাবা, কোশ্চিন করবা। আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমাকে ফোন দিয়ে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু ক্লিয়ার করা যায় পুরো একটা অধ্যায় 1 ঘন্টার মধ্যে। তো ইনশাল্লাহ শুরু করা যাক। তাহলে আসো আমরা বোর্ডে দেখি। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব প্রোগ্রাম ডিজাইন নিয়ে। প্রোগ্রাম ডিজাইন নিয়ে প্রোগ্রাম ডিজাইন এটা আমি অনেক বইয়ে আছে। প্রথম অংশ কিছু বইয়ে একসঙ্গেই দেওয়া আছে, অর্থাৎ শুরুটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন দিয়েই শুরু করতে হয়। আমরা চ্যাপ্টার 5 আজকে দেখব। প্রোগ্রাম ডিজাইনের মধ্যে আমাদের প্রথমে আলোচনা করতে হবে যে প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রাম বিষয়টা তোমরা কি বুঝো। এই যে আমি তোমাদের সাথে এখন কথা বলছি, যে ভাষাতে কথা বলছি, এগুলো কিন্তু এক ধরনের প্রোগ্রাম, যেটা ভাষা নিয়ে আমরা একে অন্যকে মনের ভাব প্রকাশ করতে পারছি। ঠিক একইভাবে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো সিলেকশন করে থাকি, যেগুলো দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায়, অর্থাৎ কোনো হার্ডওয়্যার সেই নির্দেশ অনুযায়ী প্রক্রিয়া করতে পারে, সেই ভাষাগুলোকে এখানে প্রোগ্রাম ভাষা বলা হচ্ছে। তো প্রোগ্রাম ভাষার মূলত আমরা দেখব যে কিছু জেনারেশন আছে। যেমন ফার্স্ট জেনারেশনের দিকে আমরা খেয়াল করি। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1945 সালের দিকে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা জানতে পারি। তো এই ল্যাঙ্গুয়েজের মূল উদ্দেশ্য ছিল কি, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল। মেশিন ল্যাঙ্গুয়েজের উদ্দেশ্যটা কি ছিল? সাপোজ এখানে মনে করো একটা হার্ডওয়্যার, আমরা একটা ক্যালকুলেটিং ডিভাইস দেখতে পাচ্ছি, এটা একটা হার্ডওয়্যার। ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 0 ইকুয়াল প্লাস। মনে করো এই হার্ডওয়্যারটা শুধু অ্যারিথমেটিক টাইপের হিসাব করতে পারে, সেখানে অ্যাডিশন করতে পারে। যেহেতু একটাই সিম্বল দিলাম, অ্যাডিশন সিম্বল, দুইটা বাটন তৈরি করলাম। সো এটা একটা হার্ডওয়্যার। আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করে। এই হার্ডওয়্যারে যখন আমরা বিভিন্ন বাটন নির্দেশ দেই, তখন সেই কিনা একটা প্রোগ্রামের দ্বারা কন্ট্রোল হয়। সাপোজ ধরো আমি একটা প্রোগ্রাম এখানে লিখছি, সোর্স কোড লিখছি। এই সোর্স কোডটা হচ্ছে, সাপোজ আমরা প্রথমে যে ভ্যালুটা দিবে, সাপোজ মনে করি সেই ভ্যালুটা একটা অ্যাড্রেস চলকের মধ্যে থাকবে। সো এখানে আমরা লিখব গেট আই, সাপোজ একটা আই চলক, প্রথম ভ্যালুটা আই অ্যাড্রেসে যাবে। অ্যাড জে উইথ আই, অর্থাৎ জে আর একটা অ্যাড্রেস, জে অ্যাড্রেস দ্বিতীয় ভ্যালুটাকে স্টোর করবে এবং আয়ের সাথে জে অ্যাড হয়ে যাবে, যোগ হবে। স্টোর রেজাল্ট ইন কে। সাপোজ মনে করো আই যোগ জে করলে যে মানটা পাওয়া যাবে সেটা
কে নামক অ্যাড্রেসে থাকবে এবং কে অ্যাড্রেস থেকে আমরা কল করব আউটপুটে নিয়ে আসার, তাহলে আমরা ডিসপ্লেতে সেই ভ্যালুটা দেখতে পাবো। তো এটা মনে করো একটা সোর্স কোড, এই সোর্স কোডটা আমরা বলতে পারি এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যার যেটা পছন্দ আছে, ভিজুয়াল বেসিক হতে পারে, জাভা হতে পারে, পাইথন হতে পারে, অ্যালগল হতে পারে, ফরটান হতে পারে। অর্থাৎ তুমি যেই ভাষাটা পছন্দ করছো, যেই ভাষাটা দিয়ে তুমি মেশিনকে নির্দেশ দিতে পারছো, যে প্রোগ্রাম ভাষা দিয়ে, সেটা কি করছে, সেটা আবার মেশিনে ট্রান্সলেট করে দিচ্ছে। কিভাবে? সাপোজ আমরা যে ভ্যালুটা দিচ্ছি, এই ভ্যালুটা প্রথম ভ্যালুটা রাখছে কোথায়? সাপোজ ধরো তুমি 5 ভ্যালু চাপ দিয়েছো, 5-এর ভ্যালুর মেশিন কোড হচ্ছে 101। তারপরে তুমি দ্বিতীয় ভ্যালু, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি 1 নাম্বার সিদ্ধান্ত, তুমি 2 নাম্বার সিদ্ধান্তে 6 ভ্যালু চাপ দিয়েছো, তাহলে 6 ভ্যালু বা 6 বাটনে চাপ দিয়েছো, 6 বাটনে চাপ দিয়েছো, তাহলে অবশ্যই এটা কি হবে? 110 প্লাস 101 হয়ে যাবে। এবং এই যে এখানে এই দুইটা অ্যাডজান্ট হবে, যেহেতু আমি এখানে অ্যাড কথাটা সংযোগ দিয়েছি, অ্যাড এবং স্টোর রেজাল্ট ইন কে, তাহলে এটা টোটাল রেজাল্ট অর্থাৎ 1011, এই টোটাল স্টোরটা এখানে থাকবে এবং এখান থেকে এসে অর্থাৎ আউটপুট কল করবে। আউটপুট কল মানে হচ্ছে আমরা এই অ্যাড্রেসে দেখতে পাবো, এই অ্যাড্রেসে আমরা দেখতে পাবো 11 দেখতে পাবো। তাহলে খেয়াল করে দেখো, এটাকে বলা হচ্ছে এখানে মেশিন কোড। তার মানে মেশিন কোডও বলতে পারো, এটাকে লো লেভেল কোডও বলতে পারো। তাহলে আমরা এই থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আমরা জানতে পারলাম যে ভাষাটা উৎস ভাষা থেকে লো লেভেল ভাষায় পরিণত করে তাদেরকে আমরা বলতে পারি মেশিন ভাষা। এই ভাষাটা উদ্দেশ্য আমরা পেয়ে থাকি 1945 সাল থেকে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আরো কিছু জেনারেশন নিয়ে আলোচনা করি। যেমন সেকেন্ড জেনারেশন প্রোগ্রাম, আমরা ফার্স্ট জেনারেশন দেখলাম। ফার্স্ট জেনারেশনের কিছু সুবিধা পড়তে হবে, সুবিধা অসুবিধা আছে। ফার্স্ট জেনারেশনে যে বিষয়গুলো আমরা এটাতে পাই, খেয়াল করে দেখো, এটা এই ডিভাইসটা সাপোর্ট করতে পারে এক অ্যারিথমেটিক অপারেটর, দুই আর কি হতে পারে অপারেটর, অর্থাৎ এই সিম্বলগুলো সাপোর্ট করে। এগুলোর জন্য আমাদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হয় না, জাস্ট অ্যাড্রেস কল করে দিতে হয়। এরপরে আসো, আর কি হতে পারে? এর নিজস্ব কন্ট্রোল ইউনিট থাকে। আর কি হতে পারে? এটার ইনপুট দিলে আউটপুটে আমরা দেখতে পাই। সো এখানে 3 নাম্বার হচ্ছে অবশ্যই ইনপুট আউটপুট, এই ডিভাইসটা নির্দেশ করতে পারে। 4 নাম্বার হচ্ছে আমরা প্রত্যক্ষ ব্যবহার করতে পারি, অর্থাৎ 4 নাম্বার ডাইরেক্ট ইউজ, প্রত্যক্ষ ব্যবহার করা যায়। এই ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। তোমরা বিস্তারিত পড়ে নিবা, আমি আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে মেশিন ভাষা কাকে বলে, মেশিন ভাষার সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এবার আসো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1950 দশকের দিকে থেকে সেকেন্ড জেনারেশনের আবির্ভাব। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলিং ল্যাঙ্গুয়েজ। খেয়াল করে দেখো, আমরা আমাদের বাসায় প্রত্যেকেরই ডিভাইস আছে, কম্পিউটার আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গুডস আছে। কিন্তু খেয়াল করো যে আমরা সাপোজ মনে করো আমি বাজার থেকে একটা কম্পিউটার বা পিসি কিনে নিয়ে গেলাম, পার্সোনাল কম্পিউটার কিনে নিয়ে গেলাম। দোকানিকে আমি বললাম যে আমাকে এই ডিভাইসগুলো শুধু দেন। এখানে সাপোজ একটা প্রিন্টারও নিলাম, আমি বললাম যে শুধু আমাকে এই ডিভাইসগুলো দিয়ে দেন।
তাহলে এই ডিভাইসগুলো সে আমাকে প্যাকেট করলো, দিয়ে দিল। এখন খেয়াল করো, বাসায় এসে কোনো সংযোগ নাই, কিছু নাই, আমি পাওয়ার বাটনটাকে অন করছি, প্রেস করছি, কাজ হবে? অবশ্যই হবে না। তার কারণ হচ্ছে এখানে সিস্টেম প্রোগ্রাম নাই। এখানে এক কথায় যে এই হার্ডওয়্যার নির্দেশ করতে পারে, হার্ডওয়্যারকে নির্দেশ দিতে পারে, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো সফটওয়্যারই নাই, যার ফলে কি হবে, এটা কোনো কানেক্টিভিটি প্রোভাইড করবে না। এখন তাহলে কি করতে হবে? তাহলে হার্ডওয়্যারকে কানেক্টিভিটি প্রোভাইড করে এরকম ধরনের সিস্টেম ইউটিলিটি বা সিস্টেম প্রোগ্রামগুলো আমাদেরকে এখানে সেট আপ দিতে হবে। তাহলে সেট আপ দিতে গেলে তখন কি চাইবে, প্রত্যেকটা মেশিন যেন প্রত্যেকটা মেশিনের সাথে কাজ করে। যেমন আমরা কিবোর্ডে বাটনে চাপ দিচ্ছি, কিবোর্ডে চাপ দিলেও যেন কিবোর্ডের ইনস্ট্রাকশনটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট গ্রহণ করে, সেটাকে সিদ্ধান্ত নেয়, তারপরে সেটা আউটপুটে নির্দেশ করে। সেরকম আমরা যে প্রিন্টারের সাথে কানেক্ট দিচ্ছি, প্রিন্টারে সাপোজ ধরো এখানে তুমি একটা ফুলের ছবি আঁকিয়েছো, এই ফুলের ছবিটা সাপোজ এখানে পি একটা বাটন দিয়ে তুমি প্রিন্ট করে নিতে চাও ফুলের ছবি, পি বাটনটা চাপ দিলেই তোমার এটা এখানে পেজ দিয়ে দিলা, পেজে প্রিন্ট হয়ে ফুলের বাটনে ফুলটা বের হয়ে আসলো ছবিতে, হার্ড কপি পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? এটা কোন নির্দেশে সম্ভব? অর্থাৎ আমরা এগুলা কি করলাম, এগুলোকে প্রত্যেকটা অ্যাসেম্বলিং করলাম, প্রত্যেকটা জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে কি করলাম, সিস্টেম ইউটিলিটির সাথে তাদেরকে পরিচয় করে দিলাম। সিস্টেম ইউটিলিটির কাজ কি? সিস্টেম ইউটিলিটির কাজ হচ্ছে তাদেরকে তাদের নিজেদের মধ্যে তাদেরকে কি করলো, একটা ভাষায় কনভার্ট করে তাদের ইনস্ট্রাকশনগুলো প্রক্রিয়া করে কাজটা করে দিতে সক্ষম হলো। এখন খেয়াল করো, তাহলে অ্যাসেম্বলি ভাষাটা কি? অ্যাসেম্বলি ভাষা, সাপোজ আমরা যে হেক্সা কোড ব্যবহার করি, বাইনারি কোড ব্যবহার করি, মেশিনের মধ্যে যেগুলো বলি, এই কোডগুলো তৈরি হয়, এগুলো বাদে কোনো সিম্বল ব্যবহার করে যেগুলো মনে রাখা যায়, এরকম ধরনের কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, কোনো নিউমেরিক কোডের কোনো মান দিয়ে হোক, এভাবে মনে রাখা যায়, মনে রাখা সম্ভব, এভাবে করে যে প্রোগ্রামগুলো নির্দেশ করা যায়, সেই নির্দেশিত প্রোগ্রামগুলোকে এখানে বলা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। যেমন অ্যাসেম্বলি ভাষাতে এখানে ব্যবহার করা হচ্ছে, সাপোজ আমরা কোনো একটা সংখ্যা দুইটা সংখ্যার সাথে যোগ করতে চাই, এই যোগের প্রক্রিয়াটা, এই যে সিস্টেম ইউনিট সিপিইউ এর ভিতরে যে প্রক্রিয়াকরণ ইউনিট থাকে, প্রসেসর থাকে, সেই প্রসেসরের মধ্যে যে হিসাবগুলো করে, হিসাব নিকাশ করে, সেগুলো কিন্তু একটা রেজিস্টার ইউনিট করে, সেটাকে আমরা অ্যাকুমুলেটর বলি। এই অ্যাকুমুলেটরের জন্য আমরা কি বলতে পারি সংক্ষেপে, এলডিএ, অর্থাৎ লোড অ্যাকুমুলেটর। এটা একটা অ্যাড্রেস। এই সাংকেতিক অ্যাড্রেসটা কি আমরা মনে রাখতে পাচ্ছি, এবং আমরা কি করতে পাচ্ছি, মনে রাখার জন্য আমরা অ্যাসেম্বলি কোড দিয়ে একটা ডিভাইস অন্য একটা ডিভাইসের সাথে প্রোগ্রাম করে তার ইনপুট আউটপুটের কানেক্টিভিটি আমরা তৈরি করতে পাচ্ছি। তো এই ভাষা বা এই সাংকেতিক চিহ্ন তোমাদের বইয়ে অনেকগুলোই আছে, দেখবা। সাপোজ আমি একটা যোগের এমনি একটা সাংকেতিক চিহ্ন দিয়ে যোগ তৈরি করার একটা প্রোগ্রাম দেখাচ্ছি। মনে করো এখানে কি কি হতে পারে, প্রথমে CLR দিয়ে আমি বুঝাচ্ছি, ক্লিয়ার স্ক্রিন। দ্বিতীয়ত আমি এখানে একটা মান নিচ্ছি, INP দিয়ে বুঝাচ্ছি, ইনপুট। সাপোজ ইনপুটের একটা অপারেন্ড, মানে একটা অ্যাড্রেস, যে চলকের মধ্যে প্রথম ভ্যালুটাকে রাখবে। দ্বিতীয়ত INP B, সাপোজ B একটা ভিন্ন অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মধ্যে আরেকটা মান রাখবে। এবার আসো, এই মানটাকে প্রক্রিয়া করার জন্য কিন্তু আমাদেরকে ভিন্ন একটা অ্যাড্রেসে পাঠাতে হবে। সেই অ্যাড্রেসটা হচ্ছে LDA লোড অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মধ্যে এই অ্যাড্রেসের যে মানটা আছে সেটা পাঠিয়ে দেওয়া হোক। এরপরে অ্যাকুমুলেটরের মধ্যে কি ঘটনা হবে, কার সাথে আমি অ্যাড করতে চাই, তাহলে অ্যাড মানে অ্যাডিশন বি, তাহলে বি এর মানটা এর সাথে অ্যাকুমুলেটরের ভিতরে অ্যাডিশন হয়ে যাবে। এবার আসো, OUT দিয়ে বোঝাচ্ছি আউটপুট, এবং এখানে আমরা আরেকটা অ্যাড্রেস নিই, STA, অর্থাৎ এটা বোঝাচ্ছি স্টোর অ্যাকুমুলেটর, অর্থাৎ এই ফলাফলটা স্টোর হবে অ্যাকুমুলেটরের মধ্যেই,
এবং সেটার অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম সাপোজ সি এবং ও ইউটি, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি আউটপুট। তার মানে এখান থেকে আউটপুটে চলে যাবে। এই যে সিম্বলিক যে কল করে আমরা বলতে পাচ্ছি, এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তোমরা বইয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে একটা চার্ট দেওয়া আছে, কি কি ভাষা কিভাবে বলবে, বাংলাতে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিবা। আচ্ছা, এবার আসো আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করি। তার আগে আমরা একটু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করি। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, মধ্যস্তরের ভাষা। সাধারণত আমরা আজকে যেটা শিখব পরের লেসনে, অর্থাৎ আমরা এখানে প্রোগ্রাম ডিজাইন শিখছি, পরের লেসনে যে প্রোগ্রাম ভাষা নিয়ে আলোচনা করব, প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ। এই সি ল্যাঙ্গুয়েজটা মূলত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার কারণ হচ্ছে সি দিয়ে আমরা দুই ধরনের ইন্টারফেস রিলেটেড প্রোগ্রাম তৈরি করতে পারি। একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রিলেটেড প্রোগ্রাম বানানো যায়, গ্রাফিক্স সুন্দরভাবে সমৃদ্ধ করা যায়। তার পাশাপাশি একটা লো লেভেল প্রোগ্রাম, যেগুলো আমরা কনসোল টাইপের প্রোগ্রাম বলে থাকি, এই ধরনের প্রোগ্রাম সি প্রোগ্রাম দিয়ে তৈরি করা যায়, যাকে বলা হয় মেশিন প্রোগ্রাম। মেশিনের জন্য তৈরি করার প্রোগ্রাম নির্দেশ করা যায় সি দিয়ে, যার জন্য সিকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এরপরে আসো মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা, তার সালটা হবে 1960 দশক থেকে এর যাত্রা। এরপর আসো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেন ল্যাঙ্গুয়েজ, এটাও 1960 দশকের দিকে শুরু। তবে থার্ড জেনারেশনের অনেক নাম আছে, যেমন ভিজুয়াল বেসিক, ভিজুয়াল প্যাসকেল, জাভা, পাইথন, অ্যালগল, সি প্লাস প্লাস, এই ভাষাগুলো আরো আছে। ফরটান আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত অনেক জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ ছিল, কারণ এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটার অবজেক্ট আইডি আছে, অবজেক্ট আইডি থেকে আমরা অবজেক্টগুলো নিয়ে সুন্দরভাবে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জাতীয় প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি, খুবই সুবিধা হয়। এবং এর পাশাপাশি আমরা এর সাথে ডেটাবেস কানেক্টিং করতে পারি। এই দিয়ে আমরা কি করি, সাধারণত এই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেস সংগ্রহ করা হয়, ভর্তিতে বিভিন্ন পারপাসে আমরা যে ডেটা সংগ্রহ করি, অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি। এই অ্যাপ্লিকেশনগুলো সাধারণত এই সমস্ত প্রোগ্রাম দিয়ে তৈরি করা সম্ভব। এই অ্যাপ্লিকেশনগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা ওয়েব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে উইন্ডোজ বেসিক অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে এটার আপডেট শুরু হয়ে গেছে। তারপরে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসো, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা 1970 দশকের দিকে যাত্রা শুরু করে, 1970 থেকে। এরপরে যদি আমরা জানতে চাই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেন ল্যাঙ্গুয়েজ 1980 দশক থেকে। এই যে আমরা বর্তমানে রোবোটিক্স বিষয় নিয়ে আলোচনা দেখতে পাচ্ছি, খুবই রোবোটিক্স বিষয়বলিতে অনেকের ইন্টারেস্টেড, রোবট ফাংশনগুলো নিয়ে বিভিন্নভাবে রোবোটিক টেকনোলজি আপগ্রেড হচ্ছে। তো এই রোবোটিক টেকনোলজি অর্থাৎ পাইথন প্রোগ্রাম বা এর সাথে আরো আপডেট প্রোগ্রাম, সি শার্প প্রোগ্রাম, অথবা আরো অনেক আপডেট প্রোগ্রাম নিয়ে যারা কাজ করছে, এই রোবোটিক গবেষণা করছে, রোবোটিক ফাংশন তৈরি করছে, এগুলোকে বলা হচ্ছে এক কথায় ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেটা 1980 সাল থেকে এখনো বর্তমান পর্যন্ত চলমান আছে। তো যাই হোক, আমরা প্রোগ্রাম জেনারেশন সম্বন্ধে জানলাম। এরপরে আসো আমরা কিছু অনুবাদক সফটওয়্যার আছে যে বিষয়গুলো জানবো। অর্থাৎ এই যে আমরা একটু আগে আলোচনা করলাম, মেশিন ভাষাকে ট্রান্সলেট করে দিতে পারে, এই ধরনের ট্রান্সলেটর প্রোগ্রামকে সাধারণত অনুবাদক প্রোগ্রাম বলে, ট্রান্সলেটর প্রোগ্রাম বলে। ট্রান্সলেটর সাধারণত তিন ধরনের ট্রান্সলেটর প্রোগ্রাম আছে। একটা হচ্ছে কম্পাইলার, দুই ইন্টারপ্রেটার,
3 হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার একই উদ্দেশ্যে কাজ করে, কোনো উৎস প্রোগ্রামকে অর্থাৎ লো লেভেল প্রোগ্রামে কনভার্ট করাই এর কাজ। তবে এর একটা বিষয় হচ্ছে এই সমস্ত সোর্স কোডগুলোকে পর্যায়ক্রমে অর্থ বা অনুবাদ করতে থাকে মেশিন কোডে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা ডিবাগে ধরা পড়ে, ডিবাগের সময় ধরা পড়ে এবং সেখান থেকে লাইনে যে ধরনের ভুল পাওয়া যায়, সাধারণত ভুল 3 ধরনের আমরা চেক করে থাকি। একটা হচ্ছে সিনট্যাক্স এরর, দুই নাম্বার হচ্ছে লজিক্যাল এরর, 3 নাম্বার হচ্ছে রান টাইম এরর। এই 3 ধরনের এরর বা বাগ পাওয়া যায়। প্রোগ্রামের বাগ মানে প্রোগ্রাম লাইনের ভুল যখন আমরা ডিবাগ করি, কম্পাইলকে যখন ডিবাগ করি তখন এই 3 ধরনের বাগ চেকিং করা হয় সাধারণত। এই চেকিং বাগগুলো সিনট্যাক্সে আমরা সাধারণত পাই যদি লাইনের প্রবলেম থাকে, লাইনে সেমিকলন ছুটে যায়, ছোটখাটো প্রবলেম থাকে, সিনট্যাক্স এরর পাই। লজিক্যাল এরর অর্থাৎ কোনো অপারেটর সমস্যা হয় বা সিম্বল গ্রেটার দেন, লেস দেন, প্লাস মাইনাস ইত্যাদি বিষয়ে যদি সমস্যা থাকে প্রোগ্রাম লাইনে তাহলে লজিক্যাল এরর হয়, অথবা কোনো ফাইল মিসিং হলে সেটা রান টাইম এররের অংশ হিসাবে দেখা যায়। ইন্টারপ্রেটার একই ধরনের প্রোগ্রামের কাজ, এই প্রোগ্রামটাও উৎস প্রোগ্রামকে বস্তু অর্থাৎ লো লেভেল প্রোগ্রামে কনভার্ট করতে পারে। তবে এটা প্রোগ্রামটা করে কিভাবে, প্রত্যেকটা লাইনকে অর্থাৎ প্রত্যেকটা সোর্স কোডকে, আমাদের তৈরি করা সোর্স কোডকে পর্যায়ক্রমে একটা একটা করে অনুবাদ করে মেশিন কোডে ট্রান্সফার করে এবং যে লাইনে প্রবলেম পাওয়া যায় ঠিক সেই লাইনে এই প্রবলেমটাকে ধরে এবং এই প্রবলেমের মধ্যে এই যে বাগ লাইনগুলো আছে সেই বাগ লাইনগুলো আমরা চেক করতে পারি এবং সেটা বাগ লাইনকে ফিক্সড করে দিতে পারি। 3 নম্বরে আসো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের কাজ হচ্ছে সিম্বলিক অংশগুলোকে বস্তু কোডে কনভার্ট করতে পারে, এটারও একই কাজ। এখান থেকে খুবই প্রশ্ন আসে যে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য কি, তারপরে কম্পাইলার কি, কম্পাইলারের সুবিধা অসুবিধা, ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটারের সুবিধা অসুবিধা, এগুলো পড়তে হবে। এরপরে আসো আমরা একটা কোশ্চিন প্রায় আসে যে প্রোগ্রামের ধাপসমূহ বা একটা আদর্শ প্রোগ্রামের গুণাবলী। একটা আদর্শ প্রোগ্রামের গুণাবলী সেটা হচ্ছে প্রোগ্রাম যত সহজবদ্ধ হতে পারে, প্রোগ্রাম লাইনগুলো যে আমরা অ্যালগোরিদম লিখছি বা সুডো কোড লিখছি বা তোমার বলতে পারো ফ্লোচার্ট দিয়ে আমরা প্রোগ্রামকে ডিজাইন করছি, এই ডিজাইনের ধাপগুলো যেন সহজবদ্ধ হয়, সবাই যেন বুঝতে পারে। 2 নাম্বার হচ্ছে প্রোগ্রামে ব্রাঞ্চিং বা লুপিং এর ব্যবস্থাটা এমনভাবে করতে হবে যাতে একাধিক ব্রাঞ্চিং বা লুপিং না থাকে, খুব সহজে এই প্রোগ্রামগুলো তৈরি করা হয়। এক কথায় সহজবদ্ধ হবে, এটা হচ্ছে আদর্শ প্রোগ্রামের গুণাবলী। প্রোগ্রাম যত সহজভাবে তৈরি করা যায় এবং যত ইউজার ফ্রেন্ডলি হয়। এরপরে আসো আমরা দেখে নিই প্রোগ্রামের ধাপসমূহ। একটা আদর্শ প্রোগ্রামের সাথে সাথে আমরা কি কি ধাপে প্রোগ্রামের মানে প্ল্যানিংটা করে থাকি। প্রথমে আসো সমস্যা বিশ্লেষণ, 1 নাম্বার। বিশ্লেষণ 2 নম্বরে এই সমস্যা বিশ্লেষণের পরে আমরা কি করি, প্রোগ্রামের ডিজাইন করি। প্রোগ্রাম ডিজাইন 3 নম্বরে আমরা আর কি করতে পারি, ডিজাইন করার পরে আমরা প্রোগ্রামের কোডিং তৈরি করি, কোডিং বা প্রোগ্রামিং। 3 নম্বরে আমরা এই কোডিং বা প্রোগ্রামিং পরে আমরা কি করি, চেকিং করি বা সার্চিং করি বা এক কথায় ডিবাগিং করি। ডিবাগিং করি। ডিবাগিং শব্দটার অর্থ এক কথায় চেকিং করা, প্রোগ্রামকে চেক করা যে প্রোগ্রামে ভুলভ্রান্তি বা লাইনের কোনো প্রবলেম আছে কিনা সেই বিষয়টা জানা। আচ্ছা, এরপরে ডিজাইন যদি আমরা প্রোগ্রামে ভুলভ্রান্ত পেয়ে থাকি তারপরে সেটাকে ফিক্সড করি, লাইনগুলো ফিক্সড করার পরে তারপরে কি করি, রক্ষণাবেক্ষণ করি। তারপরে কি করি, রক্ষণাবেক্ষণ করি এবং সেটা আমরা
এটার জন্য যে ডকুমেন্টেশন আছে, যে এইটা ব্যবহার বৃদ্ধি আছে, সেই ডকুমেন্টেশন তৈরি করি। তো যাই হোক, এই হচ্ছে প্রোগ্রামের ধাপ। তোমরা এগুলো পড়বা ভালো করে, এগুলো পরীক্ষাতে মাঝে মাঝে দেয়, ফাইনাল পরীক্ষাতে। এরপরে আসো, প্রোগ্রাম ডিজাইনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রোগ্রাম ডিজাইন কি ভাবে করা হয়ে থাকে। একটা প্রোগ্রামের ডিজাইন সাধারণত আমরা তিনটা পদ্ধতি ফলো করি। যে এক নম্বর হচ্ছে অ্যালগরিদম, দুই নম্বর হচ্ছে ফ্লো চার্ট, আর তিন নম্বর হচ্ছে সুডোকোড। অ্যালগরিদম অর্থাৎ ধাপে ধাপে যে সমস্যার সমাধান করা হয়, লাইনগুলোকে বিশ্লেষণ করা হয়, সেগুলোকে বলা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমের জনক হচ্ছেন মুসলিম গণিতবিদ আল খাদিজমি। আমরা এই অ্যালগরিদমের বিষয়টা কিভাবে নিই, সাপোজ তুমি দুইটা সংখ্যা যোগ করতে চাও, তাহলে কি করবা? সংখ্যাটাকে আগে স্টার্ট করবা। তোমার প্ল্যানের প্রথম ধাপ হচ্ছে তুমি কাজটা স্টার্ট করবা। দুই নাম্বার হচ্ছে তোমার কাজের ইনপুট নিবা, ইনপুট বিষয়গুলোকে খেয়াল করবা, ইনপুট বিষয় কি হতে পারে। তারপরে তিন নাম্বার হচ্ছে প্রসেস করবা, চার নম্বরে হচ্ছে প্রসেসকৃত ফলাফল আউটপুটে যাবে। 5 নম্বর ধাপে আমরা কাজটাকে শেষ করে দিব। এইভাবে ধাপ রেফারেন্সগুলো হচ্ছে এখানে অ্যালগরিদমের মূল অংশ। ফ্লোচার্ট, এই যে ধাপগুলো আমরা লিখে দেখাচ্ছি, সেগুলোকে যদি আমরা ছবি দিয়ে বা প্রতীক চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেগুলোকে আমরা ফ্লোচার্ট বলি। সাপোজ আমরা স্টার্ট চিহ্নকে এই ওভাল চিত্র দিয়ে প্রকাশ করব, ঠিক একইভাবে এটা স্টার্ট হলে এই চিহ্ন একইভাবে আমরা এন্ড অর্থে ব্যবহার করব। ঠিক ইনপুটের জন্য আমরা এই যে সামান্তরিক চিহ্নটা ব্যবহার করব, এটা ইনপুটের কাজে লাগবে এই চিত্রটা। ঠিক একইভাবে আউটপুটের জন্য আমরা সেম একই চিত্র ব্যবহার করব। খুবই মিল আছে, ইনপুট এবং আউটপুট একই চিত্র, স্টার্ট এন্ড একই চিত্র দিয়ে ব্যবহার হয়। প্রসেস, এখানে আয়তক্ষেত্র দিয়ে প্রসেসটা ব্যবহার করা হচ্ছে, প্রসেস। আর ধাপগুলোর রেফারেন্স সাধারণত নিম্নগামী অ্যারো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে আরো কিছু চিত্র আছে, যেমন সিদ্ধান্ত নিতে হতে পারে। সিদ্ধান্ত নিতে গেলে আমাদের দেখা যাচ্ছে, সাপোজ ধরো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করো, এরকম একটা ফ্লোচার্ট তোমাকে তৈরি হতে হবে। তাহলে সেটা কি আসছে? সিদ্ধান্ত আসছে যে সংখ্যাটা এ বি সি, মনে করলাম তিনটা সংখ্যা এ বি সি হতে পারে, একটা এ, একটা বি এবং একটা সি। তাহলে তার ফ্লোচার্টটা আমরা কিভাবে করতে পারি, একটু মুছে দিয়ে দেখাই। প্রথমে কাজটা শুরু করলাম, ওভাল চিত্র নিলাম, এরপরে অ্যারো নির্দেশ করে এখানে একটা সিদ্ধান্ত চিত্র নিলাম। এই সিদ্ধান্তকে ডায়মন্ড আকৃতির এই সাইনটাকে আমরা বলছি সিদ্ধান্ত বা ডিসিশন চিত্র। এখানে আমরা বলতে পারি সাপোজ এ গ্রেটার দেন বি, এ বি এর চেয়ে বড়। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে অবশ্যই দেখাবে যে আরেকটা কন্ডিশনে, সাপোজ মনে করলাম এটা ট্রু, এ বি এর চেয়ে বড়। তাহলে এ বি এর চাইতে বড় হলে তাহলে অবশ্যই বি সি এর চাইতে বড় হবে, মনে করে নিলাম বি সি এর চাইতে বড়। আর যদি বড় না হয়, এ সি এর চাইতে বড় হবে, যেহেতু আমরা ট্রু ধরে নিচ্ছি সব, এ সি এর চাইতে বড় হবে। একইভাবে আমরা যদি না হয় ফলস হয় তাহলে আমরা এখানে আরেকটা সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত মনে করলাম যে বড় না, তার মানে বি সি এর চাইতে বড়। ঠিক একইভাবে দেখো, যদি এই ঘটনাটা ট্রু হয়, আবারও যদি ট্রু হয়, তাহলে কন্ডিশনটা কি দেখাবে? আউটপুটটা আমরা সামান্তরিক চিত্র দিয়ে প্রকাশ করি। এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার দেখাবে, এ সবচেয়ে বড় সংখ্যা দেখাবে। আর যদি না হয় ফলস হয়, তাহলে কি দেখাবে? তাহলে দেখাবে হচ্ছে সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আবারও খেয়াল করো, এইটা যদি ট্রু হয় তাহলে অবশ্যই এটা ট্রু হলে পারে এই কন্ডিশন বি সি এর চাইতে যদি বড় হয় তাহলে অবশ্যই বি কে সবচেয়ে বড় বলে কল করবে।
আবার যদি না হয়, এটা যদি ফলস হয়, তাহলে অবশ্যই সি কে নির্দেশ করবে। তার মানে খেয়াল করে দেখো, তুমি যেই কন্ডিশনে বা যেই ফলাফল এর ভ্যালু যেটা ধরলা, কন্ডিশন অনুযায়ী ম্যাচ করে যেটা বড় বা ছোট সেই অংশকেই খেয়াল করো, এইখানে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে যে সেই ভ্যালুটাই বড় হবে। এবং আমরা শেষ সিদ্ধান্তে আসার জন্য এখানে কি করব, একটা সংযোগ চিত্র ব্যবহার করব। এই সংযোগ চিত্র, এই গোল চিত্র দিয়ে সংযোগ চিত্র বলছি, এবং লাস্টে আমরা ওভাল চিত্রটা অর্থাৎ এই চিত্রটা দিয়ে আমরা এন্ড করে দিব। জাস্ট এটাই হলো ফ্লোচার্ট। ফ্লোচার্টের অনেকগুলো ধাপ আছে, সরলক্রমিক আছে, রিপিটেশন বা লুপ আছে, তোমরা এগুলো পড়বা। লুপের অনেকগুলো ভাগ আছে, ফর নেক্সট লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, ডু আনটিল লুপ আছে, এগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ফ্লোচার্ট, অ্যালগোরিদম, ফ্লোচার্টের নিয়ম, এগুলো পড়তে হবে। এরপরে আসো যে একটা আদর্শ প্রোগ্রামের গুণাবলী কি কি থাকতে হয়। একটা আদর্শ সুডো কোড পরীক্ষাতে আসতে পারে। সুডো কোডটা আমি বলে দিই, সুডো একটা ছদ্ম বা প্রসিডিউর কোড। যেমন সুডো কোডের উদাহরণ দিতে যে বলা যায় যে সাপোজ ইনপুট NUM num1, input NUM num2, TOTAL total equal to num1 যোগ num2 OUT আউটপুট। জাস্ট এভাবে লেখার ধরনটাকে বলা হচ্ছে এখানে প্রসিডিউর কোড বা সুডো কোড। এরপরে আসো যে একটা আদর্শ প্রোগ্রামের কি কি গুণাবলী থাকা দরকার। তিনটা গুণাবলী থাকা দরকার। এক নম্বর হচ্ছে পলিমরফিজম, দুই নম্বর হচ্ছে ইনহেরিটেন্স, তিন নম্বর হচ্ছে এনক্যাপসুলেশন। তো সর্বোপরি আরেকটা আছে যেটা হচ্ছে এই প্রোগ্রামগুলোকে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা ওওপি বলা হচ্ছে কেন, কারণ এই ওওপি বলার কারণ হচ্ছে আমরা এই অবজেক্টগুলো যে ওকে বাটন বা এই যে কম্বো বক্স পেয়ে থাকি, রাজ, DHA, কে, ঢাকা, বিভিন্ন ধরনের টেক্সট বক্স পেয়ে থাকি, এগুলোকে আমরা এক একটা অবজেক্ট বলে থাকি। এই অবজেক্টগুলো সাধারণত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, একটু আগে যেটা বললাম যে C++, জাভা, পাইথন, এই প্রোগ্রামের যে আইডি গুলো আছে, এই আইডি এর মধ্যে এই অবজেক্টগুলো পাই। এই অবজেক্টগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফর্ম কন্ট্রোল ডিজাইন তৈরি করতে পারি। তো এটাকে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম এক কথায়। তো এরপরে আসো আমরা যে এই অংশটা প্রায় শেষ, এই অংশে আর সেরকম পড়ার কিছুই নাই। মোটামুটি আমি যেগুলো বলে দিলাম এগুলো পড়লে ইনশাল্লাহ এর মধ্যেই প্রশ্ন পাওয়া যায়। আচ্ছা, এরপরে আসো আমরা যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পার্টে, প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ। এটাই সবচেয়ে মূল পার্ট আজকের। প্রোগ্রামিং ইন সি ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ইন সি ল্যাঙ্গুয়েজ, খেয়াল করে দেখো সি কিভাবে লিখতে হয়। আমি বিস্তারিত তো যাব না, অনেক কিছু দেখাতে হবে। প্রোগ্রামিং ইন সি ল্যাঙ্গুয়েজ, জাস্ট আমরা সি প্রোগ্রামটা কিভাবে লিখবো সেটা আমরা একটু জেনে নেই, স্ট্রাকচারগুলো কিভাবে সি প্রোগ্রাম লিখবো। খেয়াল করো, প্রথমে আমরা দিই সি প্রোগ্রাম লেখার জন্য একটা হেডার ফাইল আমরা নির্বাচন করি, হেডার ফাইল। তবে প্রথমে বলে রাখা ভালো যে সি প্রোগ্রাম লেখার শুরুতে আমরা কিছু লিখবো, কিসে লিখবো বা কিসে টেস্ট করব, এই ধরনের বাজারে কিছু কম্পাইলার আছে, সফটওয়্যারগুলো পাওয়া যায়। কোড ব্লক আছে, ডেভসি আছে, টার্বোসি আছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এগুলো আছে। এই অ্যাপ্লিকেশন বা এই কম্পাইলারগুলো তোমরা তোমাদের ল্যাপটপ হবে, কম্পিউটারে হোক বা মোবাইলেও তোমরা প্লে স্টোর থেকে সি কম্পাইলার দিলে অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবা। এই অ্যাপ্লিকেশন তোমরা ডাউনলোড করে নিবা, নিয়ে ইনস্টল করে জাস্ট আমি যে স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে প্রোগ্রাম শেখাচ্ছি, তোমরা জাস্ট সেগুলোকে সেইভাবে টাইপ করবা, টাইপ করে রান করবা, দেখবা যে প্রোগ্রাম ঠিক কাজ করছে। তো আসো আমরা লাইনগুলো কি সেটাই হলো আমাদের বিষয়, কিভাবে একটা প্রোগ্রাম প্ল্যানিং করা হয় বা কিভাবে একটা প্রোগ্রাম লেখা হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো খেয়াল করো, প্রথমে থাকবে হেডার ফাইল। হেডার ফাইল থাকবে, হেডার ফাইল মানে তোমরা বুঝোই যে প্রোগ্রামে আমি কাজ করব, যে কোনো একটা প্রোগ্রাম, অবশ্যই সেই প্রোগ্রামের ইনপুট দিলে ইউজাররা যেন আউটপুটে সেই
ফলাফলটা দেখতে পাই। তাহলে ইনপুট বা আউটপুট রিলেটেড যে সি প্রোগ্রামের হেডার ফাইল আছে, এই হেডার ফাইলকে সাধারণত stdio.h বলা হয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এটার পুরো নাম। তো এই হেডার ফাইলটা আমরা কিভাবে লিখে থাকি, হেডার ফাইল লেখার নিয়ম হচ্ছে একটু বলে দিই, যে আমাদেরকে প্রথমে এই ধরনের হ্যাশ চিহ্ন দিতে হবে, অর্থাৎ এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টরি সাইন, অর্থাৎ প্রসেসরের ডিরেক্টরিতে আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজকে কল করছি, সেই ডিরেক্টরি সাইন দিয়ে আমরা অ্যাড্রেস বলে দিচ্ছি যে এই অ্যাড্রেসে এই ধরনের একটা মেশিন কোড পাঠানো হলো। এবার আসো এখানে ইনক্লুড দিতে হবে, তাহলে হ্যাশ চিহ্ন দিলাম, অর্থাৎ এটাকে ডিরেক্টরি সাইন বলতে পারি। আবার আরেকটা অর্থ আছে নাম্বার সাইনও বলা যায়, কিন্তু অনেকে হ্যাশ চিহ্ন বলে আমরা প্রকাশ করি, তাহলে আমরা হ্যাশ চিহ্ন বলেই মনে রাখবো। হ্যাশ চিহ্ন দিব, ইনক্লুড দিব, ইনক্লুড লেখার পরে আমরা লিখবো হচ্ছে stdio.h। ঠিক এইভাবে হেডার ফাইল ঘোষণা করার নিয়ম। সি প্রোগ্রামে অনেকগুলো হেডার ফাইল আছে, তবে তোমাদের যেগুলো হেডার ফাইল খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দরকার, সেগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি কিগুলো, এই তিনটা করলেই যথেষ্ট। যেমন এখানে কিছু কিছু বইয়ে আছে ইন CLU include conio.h, conio.h মানে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, কনসোল টাইপের হেডার। এই যে দেখো আমার এই বোর্ডটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফুল সাদা, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা কনসোল ব্যাকগ্রাউন্ড। ঠিক একইভাবে স্ক্রিনের লেআউটটা আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই হলো কালো, কোনো ডিজাইন নাই, কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নাই। সো এগুলোকে আমরা কনসোল টাইপ বলে থাকি। এই কনসোল গেটআপে যখন আমরা কোনো প্রোগ্রাম রান করি, অর্থাৎ ক্যালকুলেটর, দেখো ক্যালকুলেটরে স্ক্রিন এর আউটপুট দেখতে গেলে কি লাগে, শুধু আউটপুটই দেখতে পাই। তো এই যে এগুলোকে বলা হয় কনসোল গেটআপ। তো এই কনসোল গেটআপের জন্য আমরা ইনক্লুড দিয়ে conio.h হেডার নিব, এবং কনসোলে যে ফন্টগুলো সাপোর্ট করার জন্য এখানে লাইব্রেরি ফাংশন হিসাবে gets এই লাইব্রেরি ফাংশনটা আমরা ব্যবহার করব। ফাংশন তোমরা অবশ্যই বুঝো, কোন শব্দের সাথে প্যারেনথেসিস বার থাকতে হয়। প্যারেনথেসিস বার এটা ফাংশন নির্দেশ করে, তোমরা যেটাকে ফার্স্ট বন্ধনী বলছো এটাকে প্যারেনথেসিস বার বলা হচ্ছে। আচ্ছা, এরপরে খেয়াল করো আর কি থাকতে পারে, ইনক্লুড math.h অর্থাৎ mathematics.header। এই ম্যাথমেটিক্স হেডার এর কাজ কি, সাধারণত আমাদের সি প্রোগ্রামের মধ্যে কিছু গ্রামার আছে, যেমন যেগুলো আমাদেরকে জানতে হবে, তোমরা পড়ে নিবা, আমি এখানে লিস্ট দিয়ে দিচ্ছি। 1 নাম্বার কি কি পড়তে হবে, অপারেটর, অপারেন্ড অ্যান্ড এক্সপ্রেশন। অর্থাৎ সি প্রোগ্রামের কি কি বিল্ট ইন অবস্থায় আমরা বিল্ট ইন ফাংশন হিসাবে কি কি ইনপুট দিতে পারি, কি কি ফাংশনের আমরা কাজ করে নিতে পারি, এক কথায় এই কাজগুলো কোন কোন অপারেটর সেখানে বিল্ট ইন অবস্থায় আছে সেগুলোই অপারেটর জানতে হবে, এবং তাদের অ্যাড্রেস বা অপারেন্ড জানতে হবে, এবং তাদের এক্সপ্রেশন অর্থাৎ লাইন এক্সপ্রেশনগুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমাদের শিখতে হবে। যেমন মনে করো আমরা এই যে গুণ চিহ্ন এভাবে দিই, কিন্তু সি এর অপারেটর হচ্ছে গুণ চিহ্নের অপারেটর ঠিক এইরকম অ্যাস্টারিস্ক সাইন। এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এবং তার এক্সপ্রেশন লাইনগুলো শিখতে হবে। এগুলো এমসিকিউতে আসে, তোমরা একটু করে পড়তে থাকলে ইনশাল্লাহ শিখে ফেলবা। 2 নম্বরে আসো, আর কি কি শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে ডাটা টাইপ, কন্টেন্ট ভেরিয়েবল and data types, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হতে হবে। সি এর কন্টেন্ট, কতগুলো কন্টেন্ট আছে, কন্টেন্ট অফ সি। ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, ভেরিয়েবল লেখার নিয়মগুলো কি, যেমন আমরা এই যে বিভিন্ন ভাবে আই জে কে বা এ বি সি ধরে নিচ্ছি, এগুলোকে ভেরিয়েবল বা চলক বা অ্যাড্রেস বলে থাকি, অ্যাড্রেস নেম বলে থাকি। এই চলকের নামগুলো তোমাদের জানতে হবে, কিভাবে দিতে হয়, প্রপার নিয়মটা কি, কোনটা দিলে পারে সঠিকভাবে অ্যাড্রেসটাকে সে নিবে, আদারওয়াইজ নিবে না। আর তাদের ডাটা টাইপ মানে আমরা তো জানি যে প্রোগ্রামে ডাটা টাইপ 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, আরেকটা হচ্ছে বুলিয়ান ডেটা, আরেকটা হচ্ছে আলফাবেটিক্যাল ডেটা। তো এই যে ডেটা টাইপ আর আরো কিছু ডেটা আছে, স্পেশাল ক্যারেক্টার ডেটা আছে, বিভিন্ন ডেটা আছে,
তো এই ডেটা টাইপগুলো এখানে কিন্তু বিভিন্নভাবে বলা হয়েছে যে টাইপ আমাদেরকে এখানে বলতে হবে, যেমন ধরো পূর্ণ সংখ্যার ডেটা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার টাইপের ডেটা, তাহলে আমরা এখানে কি দিয়ে প্রকাশ করব, INT দিয়ে আমরা প্রকাশ করব ইন টাইপের ডেটা, ঠিক আছে। এরপরে যদি মনে করো তুমি ক্যারেক্টার টাইপের দিবা, ABCD এরকম ক্যারেক্টার টেক্সট টাইপ দিবা, তাহলে CHAR দিয়ে বোঝাবা ক্যারেক্টার টাইপের ডেটা। আবার তুমি এখানে যদি কোনো ভগ্নাংশ টাইপ প্রকাশ করতে চাও তাহলে অবশ্যই এখানে দিবা FLOAT ফ্লোট টাইপের ডেটা। এগুলো জাস্ট তোমাদের পড়াই আছে, জাস্ট এগুলো একটু রিভিউ করে দিচ্ছি, এই জিনিসগুলোই লাগে। আচ্ছা, এরপরে আর কি কি আছে, ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার দরকার হয়। ফরম্যাট স্পেসিফায়ার ইন টাইপের ফরম্যাটকে ডিটেক্ট করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে %D। আবার ক্যারেক্টার টাইপের হচ্ছে %C বা %S, যেটাই দাও হবে। ফ্লোট টাইপের %S দিতে পারো অথবা %C দিতে পারো। ফ্লোট টাইপের হচ্ছে %F দিতে পারো, ঠিক আছে। এদের আবার অনেক মডিফাই করা যায়, যে মান্থ বা লেন্থ বাড়ানোর জন্য মডিফাই করা যায়। যেমন আমরা এই যে ক্যারেক্টার বা এই যে এই ফ্লোট দেখছি, ডাবল দেখছি, এগুলোকে আমরা লেন্থ বাড়ায় নিতে পারি। যেমন ইন্ট একটা বিল্ট ইন টাইপের ডাটা টাইপ, বিল্ট ইন টাইপের ডাটা টাইপে সাপোর্ট করে 32,767 এই পর্যন্ত ভ্যালু সাপোর্ট করবে, এর বাইরে পজিটিভ ভ্যালু সাপোর্ট করবে না ইন টাইপের ডেটাতে। ঠিক এরকম বিল্ট ইন টাইপের কিছু তাদের মেমোরি সাইজ বা মেমোরি লেন্থ বলে দেওয়া আছে। তোমরা জাস্ট এই অংশগুলো অর্থাৎ 1 এবং 2 এটা পড়ে নিবা। এটা পড়ে নিলে সুবিধা কি, তোমাদের সুবিধা হবে, এই জিনিসগুলো জানা থাকলে সি প্রোগ্রামটা অনেকটা সহজ হবে, তোমরা পরীক্ষাতে সহজে বুঝতে পারবা, MCQ গুলো দিতে পারবা। এবার আসো, আমার আজকের বিষয় হচ্ছে কিভাবে স্ট্রাকচার তৈরি হয়, সেই স্ট্রাকচারগুলো আমরা সহজভাবে আমাদের মতো করে শিখে নেই। যেমন হচ্ছে আমরা প্রথমেই বলেছি সি প্রোগ্রাম লেখার শুরুতে একটা হেডার ফাইল লাগে। আমরা কিছু হেডার ফাইলও দেখিয়ে দিয়েছি এবং ভিতরে কিছু অংশও দেখিয়ে দিয়েছি। খেয়াল করো, 1 নাম্বার দিচ্ছি হেডার ফাইল, 2 নম্বরে দিব মেইন ফাংশন, একটা ফাংশন ব্যবহার করতে হবে, মেইন ফাংশন। এই মেইন ফাংশনের এটা হলো ফাংশনাল বডি, কার্লি ব্রেস দিয়ে আমরা বোঝাচ্ছি বডি, কার্লি ব্রেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলো, এটা হচ্ছে ফাংশনাল বডি। এই ফাংশনাল বডিতে হেডারের সাথে যে কানেক্টিং লাইব্রেরি ফাংশন থাকে, লিংক লাইব্রেরি ফাংশন থাকে, সেগুলো আমরা এই বডির মধ্যে ইউজ করতে পারি। বডির মধ্যে প্রথমে সাধারণত আমরা ইউজ করি কি, দেখো, ডাটা টাইপ ইউজ করি। প্রথমে আমরা ডাটা টাইপ ইউজ করি, ডেটা টাইপ, তারপরে আমরা তাদের অ্যাড্রেস নেম ইউজ করি। এটা হলো প্রথমে এই কাজটা করে থাকি। কোনো লাইন শেষ করলে তাকে স্টেটমেন্ট বলে, স্টেটমেন্ট শেষ করার সাথে সাথে সেমিকলন দিয়ে শেষ করে থাকি। আচ্ছা, দ্বিতীয়ত আমরা হেডারের সাথে হেডারের অনুযায়ী হেডারের যে আমরা নেম কল করছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা ফাংশন ইউজ করে থাকি, যে কোন কোন হেডার ইউজ করলাম এবং তার এক্সিকিউশন লাইনগুলো কি হতে পারে, তারপর ভিত্তি করে আমরা ফাংশন ইউজ করতে পারি। যেমন এই ফাংশনগুলো হচ্ছে লিঙ্ক ফাংশন, হেডার লিঙ্ক ফাংশন, হেডার লিঙ্ক ফাংশন, অর্থাৎ প্রিন্ট ফাংশন হতে পারে, স্ক্যান ফাংশন হতে পারে, ইত্যাদি আরো যে ফাংশনগুলো ব্যবহার আছে সেগুলো দেখাতে পারি। সি নাম্বার। এরপরে আসো এক্সিকিউশন, প্রোগ্রামের এক্সিকিউশন, অর্থাৎ প্রোগ্রামটা কি করছি তার যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন লাইন আছে সেই এক্সিকিউশন লাইনটা এখানে তৈরি করব, সেটা আলাদাভাবে সিদ্ধান্ত নিব। প্রোগ্রাম এক্সিকিউশন লাইন, এক্সিকিউশন পার্ট। এরপরে আসো লাস্টে আমরা কি করব, এটাকে শেষ করব, এন্ড অফ দ্য লাইন, অর্থাৎ লাইনটাকে শেষ করব। শেষ করার আগে কি করব, একটা আউটপুটে প্রদর্শনের জন্য এখানে একটা আউটপুট ফাংশন ইউজ করব, আউটপুট ফাংশন ইউজ করব। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এবার আসো আমরা কাজ শুরু করি। তাহলে আমরা শিখে ফেলতে পারবো যে সি প্রোগ্রামটা আসলে কত সহজ, কিভাবে লেখা হয়।
তাহলে খেয়াল করো, প্রথমে আমি ছোট্ট একটা প্রোগ্রাম দিয়ে শুরু করছি। দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম আমরা লিখব, ঠিক আছে? তাহলে দুইটা সংখ্যার যোগ করে দিবে এরকম একটা প্রোগ্রাম আমরা তৈরি করব। খুব ছোট প্রোগ্রাম, এই স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করব। জাস্ট খেয়াল করো, বিষয়গুলো খুবই সহজ। 1 নম্বরে বলেছিলাম হেডার ফাইল, অবশ্যই আমরা হেডার ফাইল লিখব, হ্যাশ চিহ্ন দিব, ইনক্লুড ব্যবহার করব এবং তার হেডার ফাইল নেব stdio.h, ঠিক আছে? যদি আমরা কেউ কোড ব্লক সফটওয়্যার ইউজ করি তাহলে আমাদের কিন্তু ইনক্লুড কনসোল টাইপের গেটআপ নেওয়ার দরকার নাই, হেডার দরকার নাই। যদি আমরা মানে কোড ব্লক বা ডেফসি এই সমস্ত ভালো কম্পাইলার ইউজ করি তাহলে আমাদের এগুলো দরকার নাই। যদি তোমরা কেউ টার্বো সি ইউজ করে থাকো তাহলে অবশ্যই টার্বো সি এর গেটআপ কিন্তু একটা কনসোল গেটআপ, সো সেখানে কিন্তু অবশ্যই হেডার আমাদেরকে ইনক্লুড হ্যাশ ইনক্লুড দিয়ে এখানে কনসোল ইনপুট আউটপুট দিতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামটা রান করতে সমস্যা হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা এই জিনিসটা যদি লিখে দিই, অর্থাৎ আমাদের কম্পাইলারটা নির্ভর করবে আমরা কি ধরনের কম্পাইলারে ব্যবহার করে অভ্যস্ত, আমাদেরকে সেই ধরনের কম্পাইলারে কাজ করতে হবে। যদি তুমি মনে করো যে তুমি কম্পাইলারটা তোমার পছন্দের কম্পাইলার আছে আরো অন্য নামের, তাহলে তুমি সেটা ইউজ করতে পারো, কাজে এখানে কোনো ভয় নাই বা ভুলও নাই। তাহলে তুমি এক কথা হচ্ছে তুমি স্ট্রাকচারটা জানো কিনা এবং তুমি প্রোগ্রামটা তৈরি করতে পারো কিনা সঠিকভাবে, কোনো ভুল ছাড়া, নির্ভুলভাবে। তাহলে এবার আসো আমরা দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে প্রোগ্রাম দেখাচ্ছি, প্রথমে হেডার ফাইল নিয়ে নিলাম, তারপরে আমরা একটা ইন্ট ডিক্লেয়ার করলাম, ইন্ট মেইন ফাংশন। আমরা বডি তৈরি করলাম, বডির প্রথমে আমরা বলেছিলাম ডেটা টাইপ দিব, যেহেতু আমাদের যোগফলটা পূর্ণ সংখ্যার হবে তাহলে আমরা তার ডাটা টাইপটা দিব ইন্ট এবং তাদের অ্যাড্রেস নেম দিব এ বি, দুইটা অ্যাড্রেস নিলাম, এ একটা অ্যাড্রেস, বি অ্যাড্রেস এবং তার পাশাপাশি আমরা সাম নামের একটা অ্যাড্রেস নিলাম যোগফলের জন্য। তাহলে এবার আসো আমরা একটা যখন কম্পাইলারটা পড়বে, কম্পাইলার একটা একটা করে লাইন পড়বে, যখন পড়বে তখন এই লাইনে এসে তখন কি দেখাবে, সেই স্ক্রিনে একটা মেসেজ পাঠিয়ে দিবে। সেই মেসেজটা পাঠাবে কি, কার বলে? প্রিন্টএফ, অর্থাৎ প্রিন্ট ফাংশনের বলে। অর্থাৎ ফাংশনের মধ্যে যে স্ট্রিং কোডের মধ্যে আমরা যা লিখে দিব সেটা সরাসরি আউটপুটে পাঠিয়ে দিবে। অর্থাৎ আমরা লিখে দিতে যাচ্ছি ইনপুট ফার্স্ট নাম্বার লিখে দিতে যাচ্ছি। তাহলে এই নাম্বারটা, এই লাইনটা আমরা কি করব, আমাদের যদি এটাকে ডিবাগ করি বা রান করি তাহলে কিন্তু আমরা এই লাইনটা আউটপুটে দেখতে পাবো। তখন কি হবে, তখন ইউজার এই লাইনটা দেখে তার ডিভাইস থেকে আউটপুট অর্থাৎ ইনপুট দিতে চাইবে কোনো ভ্যালু। তাহলে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য আমরা একটা ফাংশন কল করব, যেই ফাংশনটার নাম হচ্ছে scanf। এখানে scanf লেখার পরে আমরা যে ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা আমরা ইউজ করব, অর্থাৎ ফরম্যাটকে স্পেসিফাই করবে। অর্থাৎ ফরম্যাটটা থাকবে মেশিন কোডে, সেটাকে জাস্ট স্পেসিফাই করে আমাদের ফরম্যাটে এনে দিবে। তাহলে আমরা এখানে ব্যবহার করব %d, ইন্টের জন্য ব্যবহার হয় %d, কমা, এখানে আমরা ইউজ করব অ্যাড্রেস চিহ্ন, যে কোন অ্যাড্রেস থেকে এনে দিবে। সাপোজ এটাকে অ্যাড্রেস চিহ্ন বলে, এম্পারসেন্ট একটা অ্যাড্রেস চিহ্ন ব্যবহার করা হয়। %টা হচ্ছে এই অ্যাড্রেসে লেখা ভ্যালুটাকে তুমি ডিসপ্লেতে এনে দাও, ডি তে এনে দেখাও। তাহলে ঠিক আছে, এখানে আমরা একটা ইনপুট দিয়ে দিলাম। তার একইভাবে আমরা লাইন বি এর জন্য তৈরি করি প্রিন্টএফ, আবার একটা মেসেজ চলে যাক, ইনপুট সেকেন্ড নাম্বার। তাহলে খেয়াল করো, তাহলে অবশ্যই স্ক্যান নিবে, কারণ এই মেসেজটা দেখে সে ভ্যালু ইনপুট দিবে। যখন ভ্যালু ইনপুট দিবে তখন কি এই লাইনটা কাজ করবে, scanf %d b অ্যাড্রেসকে দেখা দিব। এবার আসো, আমাদের প্রোগ্রামের কিন্তু অনেকখানি হয়ে গেছে, এখন এক্সিকিউশন, অর্থাৎ কাজটা কি করবে, কাজটা হলো যোগ করবে, এক্সিকিউশন করবে। এক্সিকিউশনের অ্যাড্রেসটাকে কোথায় থাকবে, sum, সামের মধ্যে থাকবে। সামের মধ্যে কোন কোন অ্যাড্রেসের কাজটা হবে, এ আর বি দুইটা অ্যাড্রেসের কাজ অ্যাডিশন হয়ে যাবে। সো আমরা এডিশন করে দিলাম, এটা হচ্ছে এক্সপ্রেশন, প্রোগ্রামের এক্সপ্রেশন তৈরি করলাম। এরপরে আসো, এই ভ্যালুটাকে, অর্থাৎ এর মধ্যে আছে, সামের মধ্যে রেজাল্ট আছে, জাস্ট একে আমরা যদি আউটপুটে কল করি তাহলে আমরা রেজাল্টটা দেখতে পাবো। জাস্ট এখানে আমরা কি করব, printf the summa
TION সামেশন ইজ সমান সমান %d, SUM সাম। এখানে সাম থেকে আমরা অ্যাড্রেস দেখাই দিলাম যে এই লাইনটার পরে সে %d এর জায়গায় সাম থেকে নিয়ে ভ্যালুটাকে সে এখানে কল করে দেখিয়ে দিবে। এই হলো আউটপুট। তারপরে আমরা কি করব, রিটার্ন 0, অর্থাৎ আমরা রিটার্ন 0 অর্থাৎ আমরা লাইনটাকে আবার রিটার্নে যাব এবং আমাদের প্রোগ্রাম লাইনটাকে অর্থাৎ বডিটাকে কমপ্লিট করব। জাস্ট এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আমার লাইনটা প্রথমে দেখাবে মেশিন থেকে পড়ে এটা দেখাবে, ভ্যালু দিব, তারপরে লাইন দেখাবে এটা, ভ্যালু দিব, তারপরে রেজাল্ট দেখাবে এটা। সাপোজ আমরা আউটপুট কি পাবো, এখানে আমরা আউটপুটে চলে যাই, তাহলে দেখো মনে করো ইনপুট ফার্স্ট নাম্বার, এটা আউটপুটে দেখতে পাচ্ছি। রান করলে এই লাইনটা আগে থেকেই দেখতে পাবো। তাহলে আমি নাম্বার দিলাম মনে করো 3, এরপরে সাথে সাথে 3 ভ্যালু দেওয়ার পরে ইনপুট সেকেন্ড নাম্বার তুমি মনে করো 2 দিলা, তারপরে তোমাকে অ্যান্সার সরাসরি দেখাবে দা MATION সামেশন ইজ সমান সমান কত 5, সরাসরি এই রেজাল্টটা দেখিয়ে দিবে। এই প্রোগ্রামটা জাস্ট এই লাইনগুলো লিখতে পারলেই প্রোগ্রামটা রান করলে আমরা এই আউটপুটটা দেখতে পাবো স্ক্রিনে। এটাই হচ্ছে সি প্রোগ্রামের গঠন অনুযায়ী তৈরি করলাম আমরা। এবার খেয়াল করো আমরা দ্বিতীয় একটা প্রোগ্রাম দেখি, এরকম ধরনের প্রোগ্রাম। সাপোজ ধরো তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও বা তুমি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও। তার ত্রিভুজের ক্ষেত্রফল দেখো কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, যেহেতু তুমি শিক্ষিত, তুমি দুইজনের মধ্যে ইন্টারফেস তৈরি করবা। একটা হচ্ছে কম্পিউটার, আরেকটা হচ্ছে সাধারণ ইউজার। কম্পিউটার সাধারণ ইউজার ইউজ করবে এবং তারা সেই প্রোগ্রামটাকে তারা সূত্র না জেনে প্রোগ্রামের ভ্যালুটা দিয়ে বের করবে। কাজে তোমাকে মাথায় রাখতে হবে তোমার প্রোগ্রামের মধ্যে ইনপুট কোন বিষয় হচ্ছে আর আউটপুট কোন অ্যাড্রেসটা হচ্ছে। এটা মাথায় রেখে যদি তুমি প্রোগ্রামটা তৈরি করো এই স্ট্রাকচার অনুযায়ী, তাহলে তোমার প্রোগ্রামটা সঠিক হবে। তাহলে এবার খেয়াল করো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দেখতে চাই, তাহলে কি এরিয়া ইকুয়াল টু কি হবে, ত্রিভুজের যদি দেখি বা বৃত্তের দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা ভূমিকে বেস বি ধরলাম, গুণন এইচ হাইট ধরলাম এবং 2 এখানে দিলাম, কারণ প্রোগ্রাম লাইনে 1/2 লেখা সম্ভব না, যার ফলে আমরা এই এক্সপ্রেশন লাইনটাকে ঠিক এইভাবে ডিভিশন করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্রটা এখন কি করব, আমরা এখানে ইনপুট দিব। তাহলে দেখো আমাদের এখানে কি কি চেঞ্জ হবে, এখানে কি কি চেঞ্জ হবে দেখো, বি এইচ এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিব, ছোট কথায় লিখি ইনপুট বেস দিলা ইনপুট। তাহলে এখানে কি হবে, %d ঠিকই থাকবে। অবশ্যই এটা ডাটা টাইপটা অবশ্যই ফ্লোট নিবা, কারণ মাপযোগের ক্ষেত্রে সাধারণত আমরা পূর্ণমান ব্যবহার করতে পারি না, ফিক্সড করে দিতে পারি না, যার জন্য আমরা এখানে ফ্লোট ইউজ করব। তাহলে ফ্লোটের জন্য আমরা এখানে কি দিব, %f। তাহলে এখানে আমরা অ্যাড্রেস কল করি, এটা বেজের মধ্যে যাবে। ঠিক একইভাবে আমরা এখানে হাইট ব্যবহার করি, হাইট ইনপুট হাইট। তাহলে কি হবে এখানে %f, অবশ্যই এখানে অ্যাড্রেস চেঞ্জ হবে h। খেয়াল করে দেখো, তাহলে এক্সিকিউশন লাইনটা অবশ্যই চেঞ্জ হবে, এরিয়া সমান সমান, এখানে আমরা এক্সিকিউশন লাইন তৈরি করেছি b গুণিত h/2 শেষ। তাহলে দেখো আমরা এখানে জাস্ট লিখবো দ্য এরিয়া ইজ %f সমান সমান আমরা অ্যাড্রেস চিনাই দিব এরিয়া। জাস্ট আমাদের প্রোগ্রামটা কমপ্লিট। তার মানে একই স্ট্রাকচারে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। তো এই বেসিক প্রোগ্রাম এরকম তোমরা যে কোনো সূত্র ধরে এই বেসিক স্ট্রাকচার খেয়াল করে তোমরা প্রোগ্রাম তৈরি করতে পারো। এছাড়া সি প্রোগ্রামে কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, যেমন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো তোমাদেরকে দেখতে হবে। যেমন কি ধরনের কন্ডিশন, সাপোজ ধরো পরীক্ষায় পাস করলো কিংবা ফেল করলো, অথবা মনে করো যে কোনো সংখ্যা জোড় কিংবা বিজোড়, এরকম ধরনের যখন আসবে তখন এটা কন্ডিশন আমরা ইউজ করে থাকি। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সাধারণত আমি 3 ধরনের কন্ডিশন দেখাচ্ছি। এই 3টা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইফ দিয়ে করতে পারো, অথবা ইফ এলস
এলস ব্যবহার করতে পারো, অথবা এলস ইফ। এলস ইফ সাধারণত এটাকে আমরা সাধারণত ল্যাডার বলে থাকি। ল্যাডার মানে মই, এক কথায় আমরা যে কন্ডিশন যতবার নিতে পারি, ধরো পরীক্ষার নাম্বার কেউ 80 পেলে কত পাবে, গ্রেড কত হবে, কেউ 70 পেলে তার গ্রেড কত হবে, এরকম এলসিফ 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 করে সিদ্ধান্ত নিতেই থাকি। এই ধরনের এলস, তখন সেই প্রোগ্রাম সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এলস ইফ ইউজ করে থাকি। ইফ এলস একাধিকবার আমরা ইফ এলস ব্যবহার করতে পারি। আর ইফ সাধারণত ছোটখাটো কন্ডিশনের জন্য সাধারণত ইফ ব্যবহার করা হয়। তাহলে খেয়াল করো, আমরা এখানে পাস ফেলের যদি করি, তাহলে এখানে খেয়াল করো আমরা এই বডিটা তৈরি করলাম। অবশ্যই ডাটা টাইপ পাস ফেলের জন্য ইন টাইপের হবে, ইন ডাটা টাইপ MARK মার্ক। মনে করো এটা একটা অ্যাড্রেস, প্রিন্টএফ সাপোজ ইনপুট মার্ক, মার্কটা দিলাম, scanf %d %mark। মনে রাখতে হবে এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস একই রাখতে হবে। অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেলে প্রোগ্রাম লাইন খুঁজে পাবে না। এরপরে আসো, আমাদের এখন কন্ডিশন ইউজ করি। ইফ MARK মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল, মার্কটা যদি সাপোজ 35-এর সমান বা তার চেয়ে বেশি হয়, তাহলে কি হবে, প্রিন্টএফ পাস করবে, এটা কন্ডিশন। এরপরে আসো, ইফ মার্ক লেস দেন 35, কন্ডিশন, প্রিন্টএফ ফেল করলো। এই হচ্ছে গিয়ে প্রোগ্রাম। তাহলে এই যে আমরা এই কন্ডিশনে লিখে দিলাম, ঠিক আছে। এখন যদি তুমি মনে করো, এখানে আমরা এখন শেষ করে দিব, RETU এখানে শেষ করে দাও, RETU রিটার্ন 0 এবং প্রোগ্রাম লাইন শেষ, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো যে সাপোজ আমরা ইফ ব্যবহার করেছি, ইফ এলস কিভাবে ব্যবহার করব, তাই কি না? তাহলে ইফ এলস ব্যবহার করার জন্য এখানে কি করব, আমরা শুধু এলস ইউজ করে দিব। তাহলে আমাকে আর বারবার ইফ দিয়ে কন্ডিশন ব্যবহার করতে হচ্ছে না। এখানে আমরা খালি এলস ইউজ করে দিব। এখন তুমি এই প্রোগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসতে পারে। যেমন 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করো, তাহলে 3টি সংখ্যাকে কম্পেয়ার করো, ইফ দিয়ে দাও একটা সংখ্যা, তারপরে ইফ এলস যদি না হয় অন্যথায় এটা হবে, আবার যদি না হয় তাহলে অন্যথায় এটা হবে। ঠিক একইভাবে এলসিফ ইউজ করে তুমি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করার প্রোগ্রাম অনায়াসে তৈরি করতে পারো। তবে অবশ্যই মনে রাখবা, 3টা সংখ্যা নিচ্ছ, তাহলে 3টা অ্যাড্রেস তোমাকে নিতে হবে। ঠিক একইভাবে 3টা সংখ্যার ইনপুট দিতে হবে, স্ক্যানএফ দিতে হবে, এবং তারপরে তোমার ডিসিশনটা ঠিক থাকবে। এরপরে আসো, আমরা একটু লুপের দিকে আলোচনা করব। লুপটা খুবই ইম্পর্টেন্ট, লুপটা দিয়ে আজকে আমরা শেষ করব ক্লাস। তা লুপ কন্ডিশন অর্থাৎ লুপ কন্ট্রোল কন্ডিশন। লুপ কন্ট্রোল কন্ডিশন হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, সাধারণত 3 ধরনের হয়ে থাকে। খুব শর্ট টাইমে বোঝানোর চেষ্টা করছি। ফর লুপ, ডু হোয়াইল, আর হচ্ছে গিয়ে হোয়াইল লুপ। গো টু এবং কন্টিনিউ খুব একটা তোমাদের জন্য দরকার নাই। গো টু, এই 2টা তোমাদের জন্য দরকার নাই, এই 3টাকে ফলো করলেই হবে। ফর নিয়ে আমরা একটু আলোচনা করি এবং পাশাপাশি 3টা আলোচনা করে দিই, ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাই, A1 + 2 + 3 + 4 +... মনে করো তোমার সিদ্ধান্ত হচ্ছে n তম পদের মান বের করা সমান n, ঠিক আছে। n সমান কোশ্চেন, যে টোটাল n এর মানটা যাই হোক না কেন সব যোগ করে দিবে, যোগ করে যোগফলটা টোটাল কত হচ্ছে সেটা আমাদের পেতে হবে। তাহলে এই সিরিজের সিদ্ধান্ত আমরা কি নিব, সাধারণত লুপ করব, কারণ আমরা তো বারবার মান দিয়ে টেস্ট করতে পারি না। এজন্য আমরা এখানে লুপিং করাবো, যাতে সে তার কন্ডিশন অনুযায়ী চেক করতে থাকে। তো ফর কিভাবে হয়, ফর লুপ লেখার নিয়ম হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এখানে কাউন্ট করছে প্রথম থেকে, প্রথম ভ্যালুটাকে, প্রথম পদটা হচ্ছে 1, ইনিশিয়াল ভ্যালু আমাদের i সমান আমরা জানি, এখানে পেলাম হচ্ছে 1, ইনিশিয়ালাইজেশন। এরপরে আসো কন্ডিশন, তাহলে এখানে একটা সেমিকোলন দিই,
কন্ডিশন, কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আই এর মানটা কি এন এর চাইতে বড় হবে? অবশ্যই না। তাহলে আই কি হবে? আই হতে হবে লেস দেন অর ইকুয়াল এন, অর্থাৎ হয় এন এর ভ্যালুটা যেটা ধরবো সেটা সমান হবে বা তার চেয়ে ছোট হবে, সেই যোগফলটা আমরা বের করতে চাই। ততক্ষণ পর্যন্ত পড়বে। যদি এন এর চাইতে আই এর মানটা এক্সিড করে যায়, বেড়ে যায়, তাহলে সে আর পড়বে না, সে এখানে স্টপ হয়ে যাবে, লুপিংটা স্টপ হবে। এবং কি হবে, লুপটার প্রক্রিয়াটা কি হবে, ইনক্রিমেন্ট টাইপ হবে কিনা, অর্থাৎ লুপটা কি বাড়বে কিনা, যোগফলটা কি বাড়বে না কমে আসবে, ডিক্রিমেন্ট হবে। আমরা দেখছি এক এক করে বাড়ছে লুপটা, তাহলে কি লিখবো, আই প্লাস প্লাস, এটা একটা ইনক্রিমেন্ট ভ্যালু। তোমরা ইচ্ছা করলে আই ইকুয়াল টু আই প্লাস 1ও লিখতে পারো। জাস্ট এটা হলো ফর লুপের কন্ডিশন। ঠিক এভাবে ফর লুপের কন্ডিশন ডিক্লেয়ার করতে হয়। তাহলে আসো আমরা প্রোগ্রামটা তৈরি করে ফেলি। include stdio.h int main বডি তৈরি করলাম, int i একটা চলক নিলাম, n একটা চলক নিলাম, আর টোটাল মান মনে করে নিলাম যে সামের যোগফল, টোটাল যোগফলটা আমাদের কিছুই ছিল না, 0 ধরে নিলাম। তাহলে এবার আসো printf enter the value of n, n এর মানটা দাও, ঠিক আছে। scanf %d %n n এর মানটা নিলাম। তাহলে এখন আসো আমরা প্রোগ্রামটার ফর নিয়ে আসি। এই যে ফরের সূত্র আমরা বের করে রেখেছি, ফর i is equal to 1, i less than or equal n, i plus plus। ফরের বডি তৈরি করতে পারো। যদি এই কন্ডিশনটা বারবার লুপিং করবে, লুপিং করে যদি ট্রু হয় তাহলে s এর মান অর্থাৎ সাম is equal to সাম প্লাস i হবে, সাম প্লাস i হবে। তাহলে এবার আসো printf sumation summation is %d sum return 0, প্রোগ্রাম শেষ। জাস্ট এটা হচ্ছে ফরের কন্ডিশনে আমরা একটা প্রোগ্রাম তৈরি করে ফেললাম। ফরের কন্ডিশনে যদি তুমি চাও যে পরীক্ষায় বলে এই একটা কোশ্চেন দেওয়া আছে, এটা তুমি হোয়াইলে কনভার্ট করে দেখাও, হোয়াইলে, তাহলে হোয়াইলে মনে রাখবা হোয়াইলের গঠনটা একটু আলাদা, এটার থেকে একটু আলাদা। প্রথমে আমাদেরকে কাউন্টার ইনিশিয়ালাইজ করতে হয়, অর্থাৎ i এর ভ্যালুটা ইনিশিয়াল করলাম, তারপরে কাউন্টার ডিক্লারেশন করতে হয়। ডিক্লারেশন করলাম কিভাবে, যেমন মনে করে এই যে ডিক্লারেশন করলাম এখানে s এর বা সামের মান, তাহলে সাম ইজ ইকুয়াল টু 0, এটা ডিক্লারেশন করলাম। তার মানে i এর মান ডিক্লারেশন করলাম, s এর মান বা সামের মান ডিক্লারেশন করে দিলাম। এরপরে কি নিতে হবে, এরপরে নিতে হবে হোয়াইল, হোয়াইল ডিক্লারেশন করলাম। হোয়াইলের মধ্যে দিতে হবে এই কন্ডিশনটা i লেস দেন অর ইকুয়াল n, এই কন্ডিশনটা দিলাম। হোয়াইল দিয়ে কন্ডিশন লাইনে কখনো সেমিকোলন হবে না। হোয়াইলের আমরা বডি তৈরি করলাম, বডির মধ্যে জাস্ট আমরা এই যে এক্সপ্রেশন লাইনটা, অর্থাৎ যদি i ইজ ইকুয়াল টু বা i প্লাস প্লাস হয় তাহলে কি হবে, i প্লাস প্লাস হলে কি হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i হয়ে যাবে, ঠিক আছে। এইটুকুটা হোয়াইলের বডি করতে হবে। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত সঠিক থাকবে, এবং আমরা এই যে এখানের মানটা যেটা থাকবে ইন টাইপের, জাস্ট এই ফরম্যাটে সাজাবো এবং হোয়াইল থেকে নিয়ে, অর্থাৎ এখানে হোয়াইল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এইটুকুটা ঢুকাই দিব এবং লাস্টে প্রিন্টএফ যা আছে তাই করে দিব। তাহলে আমাদের প্রোগ্রামটা হোয়াইল দিয়ে সম্পূর্ণ করা হবে। অর্থাৎ যদি তুমি মনে করো যে এখানে আমরা করে ফেলবো, তাহলে এখানে দেখো আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি যে তুমি এখানে ডিক্লেয়ার করে দাও i ইকুয়াল টু 1, ঠিক আছে। আবার ডিক্লেয়ার করে দিয়েছি সাম, তার মানে আমাদের এইটুকু কাজ শেষ হয়ে গেল উপরের লাইনেই। তারপরে হোয়াইল, এখানে যে হোয়াইলটা এখানে মুছে দাও, এখানে একটা হোয়াইল করে দাও, হোয়াইল করে দিলাম। এবার আসো হোয়াইল দিয়ে কি করতে হবে, কন্ডিশন দিতে হবে। তাই i লেস দেন অর ইকুয়াল n, কন্ডিশন দিয়ে দিলাম। এরপরে আসো এখানে আমরা কি করলাম, এই বডির মধ্যে আমরা i প্লাস প্লাস
করে দিলাম, তারপরে আমরা এই লাইনটা দিয়ে দিলাম। তাহলে তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। এখন আসো লাস্ট ওয়ান, একটা প্রশ্ন যেটা হচ্ছে যদি ডু ভাইল দিয়ে হয় তাহলে কি হবে। ভাইল থেকে আমরা এভাবে করলাম, ডু ভাইলে আমাদের মাথায় রাখবো একই স্ট্রাকচার থাকবে, সেম স্ট্রাকচার থাকবে, শুধু ভাইলটা আমরা মুছে দিয়ে এইখানে আমরা ডু করে দিব, এখানে ডু করে দিব। লাস্ট লাইনে অর্থাৎ এই যে হোয়াইলের যে বডি থাকবে, যে বডিটা ডু এর বডি আমরা এখানে দেখছি, জাস্ট বডির পরে আমরা এখানে হোয়াইল দিয়ে কন্ডিশন দিব, হোয়াইল কন্ডিশন দিয়ে আমরা এখানে জাস্ট লিখে দিব i লেস দেন অর ইকুয়াল n। অবশ্যই এবার কিন্তু লাস্ট লাইনে সেমিকলন দিব, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক। তোমরা অ্যারে পড়বা, অ্যারে পয়েন্টার বা ফাংশন নিয়ে একটু আলোচনা করা আছে বইয়ে। অ্যারে হচ্ছে গিয়ে একটা একমাত্রিক অ্যারে, এক ধরনের ভেরিয়েবল। এটা হচ্ছে দ্বিমাত্রিক ভেরিয়েবল আছে, একমাত্রিক ভেরিয়েবল আছে। তোমরা অবশ্যই অ্যারে পড়বা, পয়েন্টার পড়বা, ফাংশন আছে একটু, ফাংশন তো আমরা একটু আলোচনাই করলাম, প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা একটু বিস্তারিত পড়ে নিবা। তো আজকে যতটুকু সম্ভব হলো ইনশাল্লাহ 5 নাম্বারকে ক্লিয়ার করতে পারলাম। তোমরা অবশ্যই জানার থাকলে পারে আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছেই, অথবা তোমরা আমার অ্যাড্রেসে, মেল অ্যাড্রেসে মেল করবা, অথবা ফেসবুকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ভালো লাগলো কিনা, কোনোটা সমস্যা হলো কিনা অবশ্যই জানাবা। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকো এবং সুস্থ থাকো। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।